হ্যালো ক্লাস 9 এর বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। যে সমস্ত 9 এর বন্ধুরা সদ্য ক্লাস সেকেন্ড সামেটিভ পরীক্ষা শেষ করেছো এবং তৃতীয় সামেটিভ পরীক্ষার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের যে সম্ভাব্য থার্ড সামেটিভ পরীক্ষার যে কেমন প্রশ্ন উত্তর হবে সেই সম্পর্কে। ঠিক আছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি। তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের কিন্তু একটা বিশেষ আমি দ্রষ্টব্য দিতে চাইবো, তোমরা কিন্তু আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও। কেন সাবস্ক্রাইব করবে না? তো আমি কিন্তু আজকের পর থেকে, দেখো এই ভিডিওটার পর থেকে কিন্তু ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এইভাবে কিন্তু সিরিজ অফ ভিডিওস কিন্তু নিয়ে আসবো তোমাদের থার্ড সামেটিভ পরীক্ষা সংক্রান্ত। ঠিক আছে, অর্থাৎ সাজেশন বলতে পারো বা সম্ভাব্য প্রশ্নাবলীর একটা সমাহার বলতে পারো। ঠিক আছে, দেখো তোমরা যদি এখনই সাবস্ক্রাইব করে নাও তাহলে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশনটা তাড়াতাড়ি পেয়ে যাবে এবং নিজেদেরকে কিন্তু আপডেটেড রাখতে পারবে। ঠিক আছে, যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি বা চ্যানেলে নতুন, তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ কিন্তু করছি। চলো শুরু করা যাক। দেখো, তোমাদের থার্ড সামেটিভ পরীক্ষায় কিন্তু ফুল মার্কস থাকবে 90 মার্কস এবং সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, দেখো 90 মার্কসের পরে কি থাকছে, 10 মার্কস কিন্তু এক্সট্রা থাকছে। সেই 10 মার্কস কিন্তু প্রজেক্টের জন্য কিন্তু বরাদ্দ থাকছে। ঠিক আছে, দেখো প্রথমেই কি থাকবে, তোমাদের কিন্তু সিন থেকে প্রশ্ন থাকবে, অর্থাৎ সেকেন্ড সামেটিভ অবধি যতগুলি লেসন পড়েছো তার বাকি যে লেসনগুলি, অর্থাৎ বাকি যে 4খানা লেসন রয়েছে সেই লেসনগুলি কিন্তু থার্ড সামেটিভের জন্য থাকবে। ঠিক আছে, এবং ফার্স্ট এবং সেকেন্ড সামেটিভের যে সমস্ত লেসন রয়েছে সেখান থেকে কিন্তু অনলি কিন্তু গ্রামার আসবে। ঠিক আছে, টেক্সট থেকে কিন্তু কোনো প্রশ্ন উত্তর আসবে না, শুধু গ্রামাটিক্যাল পোর্শনগুলো কিন্তু তোমরা কিন্তু লেসন ওয়াইজ কিন্তু দেখে নেবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো 1 নম্বরে কি রয়েছে, তোমাদের কিন্তু সিন থেকে, অর্থাৎ যে সমস্ত লেসনগুলি থার্ড সামেটিভের জন্য অনলি রয়েছে সেইখান থেকে কিন্তু তোমাদের কিন্তু নিজেদেরকে রেডি করতে হবে এবং সেই লেসন থেকে কিন্তু কিছু লাইন কিন্তু তুলে দেওয়া হবে, যেমনটা আমি এই আলোচ্য ভিডিওতে তুলে দিচ্ছি। দেখো, এটা কিন্তু টেক্সটে তোমরা অলরেডি পড়েছো বা যদি পড়ে না থাকো তো আগামী কয়েকদিনের মধ্যে হয়তো তোমরা পড়বে। ঠিক আছে, দেখো এইভাবে কিন্তু টেক্সটটি যেহেতু তোমরা পড়ছো বা পড়বে, তাই কিন্তু টেক্সটটি পড়ে কিন্তু আমি সময় নষ্ট করছি না, একদম সরাসরি প্রশ্নোত্তর পর্বের হাতে হচ্ছে। চলো শুরু করা যাক। প্রথমে কি রয়েছে, দেখো আমাকে কিন্তু সঠিক যে অল্টারনেটিভস রয়েছে সেগুলো কিন্তু নির্বাচন করতে হবে। দেখো প্রথমে দেখো দেখি আমরা, ক্রুশো উড লুজ দ্য মেজার অফ টাইম বিকজ হি হ্যাড, দেখো ক্রুশো কিন্তু সময়ের যে পরিমাপ, মেজার মানে পরিমাপ। ঠিক আছে, এখানে কিন্তু সময়ের যে পরিমাপ তোমার মাপ আর কি, সেটা কিন্তু ভুলে যাবে। কেন ভুলে যাবে? তার কাছে কিন্তু কোনো ঘড়ি বা ক্যালেন্ডার নেই। এই ডিএটটা হবে আনসার। ক্রুশো স দ্য ফেয়ার ওয়েদার অ্যাট অ্যারাউন্ড, দেখো 7 নভেম্বর, নভেম্বর মাসের 7 তারিখে কিন্তু ক্রুশো কিন্তু সুন্দর যে আবহাওয়া, ফেয়ার ওয়েদার, সেটা কিন্তু দেখেছিল। দেখো আই রিকভার্ড, কি বলছে, অ্যারাউন্ড 30, দেখো কোন মাসে 30 তারিখে রিকভার করেছিল ক্রুশো? দেখো ক্রুশোর কিন্তু প্রচন্ড জ্বর হয়েছিল, তাই না? দেখো জুন মাসের 30 তারিখে। ওকে, দ্য গ্রিন স্টকস গ্রোন আউটসাইড দ্য ফেন্স ওয়্যার, কিসের তোমার স্টক গ্রো করেছিল? না তো বার্লি। দেখো নেক্সট 5 নম্বরটা আমরা খেয়াল করবো, দ্য স্মল অফ ব্যাগ অফ কর্নস ওয়াজ মেন্ট ফর, দেখো কোন তোমার কর্নের তোমার ব্যাগ ছিল, অর্থাৎ পোল্ট্রি ফিডের জন্য, অর্থাৎ পোল্ট্রিদের জন্য খাবার ছিল, সেই খাবারের কথা কিন্তু আলোচ্য টেক্সটে কিন্তু বলা হচ্ছে। নেক্সট কি রয়েছে, দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ যে টেক্সটটি আমরা পড়লাম ইতিমধ্যে সেই টেক্সট থেকে কিন্তু তথ্য নিয়ে কমপ্লিট করতে হবে। দেখো টু মেজার দ্য টাইম, ক্রুশো দেখো কাট নচেস, দেখো নচ বলতে দাগ, দেখো টাইমটাকে অর্থাৎ দিনটাকে পরিমাপ করার জন্য একটা বড় লম্বা পোস্টে প্রত্যেক দিন অতিবাহিত হতো আর প্রত্যেক দিন একটা করে দাগ কেটে রাখতো। ঠিক আছে, কি বলছে, ফর ইজ ডে সিন্স হিজ ল্যান্ডিং, যবে থেকে সে ল্যান্ড করেছে তারপর থেকে। ওকে, নেক্সট বলা হচ্ছে টু কিপ হিজ প্রভিশনস ড্রাই ফ্রম রেইন, ক্রুশো মেড স্মল উড বক্সেস, দেখো ক্রুশো তার জিনিসপত্রগুলোকে শুকনো রাখার জন্য বেশ কিছু দেখো উডেন যে বক্সেস, সেই বক্সেস কিন্তু তৈরি করেছিল, কাঠ দ্বারা নির্মিত কয়েকটা বক্স কিন্তু তৈরি করেছিল। দেখো র্যাটস হ্যাড ডেভার্ড, দেখো ইঁদুরেরা গিলে খেয়েছিল, কি খেয়েছিল? তা তো মোস্ট অফ স্মল ব্যাগ অফ কর্নস মিন্ট ফর পোল্ট্রি ফিড লিভিং অনলি হাস্ক অ্যান্ড ডাস্ক, দেখো বলছে, দেখো পোল্ট্রিতে যে খাবার ছিল সেই খাবারটা বেশিরভাগই খেয়ে নিয়েছে, বাকি অবশিষ্ট কি রয়েছে না তো খোসা পড়ে রয়েছে আর ডাস্ট, ধুলো পড়ে রয়েছে। চলো আমরা দেখে নেবো ট্রু ফলস। দেখো ট্রু হলে টি লিখবো, ফলস হলে এফ লিখবো, সঙ্গে কিন্তু সাপোর্টিং সেন্টেন্স প্রোভাইড করতে হবে।
দেখো ক্রুশো স্টার্টেড লুজিং দ্য ট্র্যাক অফ টাইম আফটার স্পেন্ডিং 10 or 12 ডেজ ইন দ্য শিপ। একদম সত্য কথা। দেখো কি বলছে, 10 or 12 ডেজ দেখো অতিবাহিত হওয়ার পর ক্রুশো কিন্তু রিয়ালাইজ করলো সে কিন্তু সময়ের যে মাপ সেটা কিন্তু হারিয়ে ফেলবে। দেখো ক্রুশো সাফার্ড ফ্রম হাই ফিভার ইন দ্য মান্থ অফ জুন 1660। দেখো সত্য কথা। দেখো 1660 সালের 30 তারিখে কিন্তু ক্রুশো কিন্তু কি করে না তো রিকভার করে। দেখো ক্রুশো সাফার করেছিল হাই ফিভার থেকে। দেখো আই রিকভার্ড অ্যারাউন্ড 30th, ঠিক আছে, 30th জুন অফ কি বলা হয়েছে 1660 হবে। ওকে, টেক্সটে তোমরা দেখে নেবে, ওটা রয়েছে। দেখো নিচে 2 নম্বরে খেয়াল করো, এখানে কি রয়েছে তোমাদের কিন্তু যে হান্টিং স্নেক রয়েছে, হান্টিং স্নেক থেকে এই কবিতা কিন্তু কিছু লাইন কিন্তু তুলে নেওয়া হয়েছে। আশা করি তোমরা কবিতাটা দেখেছো বা কবিতাটা কয়েকদিন বা কিছুদিন পরে কিন্তু তোমরা হয়তো পড়ে থাকবে। দেখো কবিতাটা যেহেতু টেক্সটে রয়েছে আমি আর পড়ছি না, একদম ডাইরেক্ট প্রশ্ন উত্তর পর্বে যাচ্ছি। দ্য স্নেক ওয়াজ হোয়াইট ইন কালার। দেখো স্নেককে বলছে কি তো হোয়াইট ইন কালার, তার স্নেকের কালারটা কিন্তু হোয়াইট, এটা কিন্তু মিথ্যা কথা। দেখো এই দেখো শ্বাস লাইনে দেখতে পাচ্ছি কি ব্ল্যাক স্নেক, তো কালারটা কি পেলাম ব্ল্যাক স্নেক, তাই ফলস হলো। সাপোর্টিং সেন্টেন্স কি দেবো আমি, দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রিলিং বাই। দেখো রিলিং বাই বলতে আঁকা বাঁকা, সাপ কিন্তু স্ট্রেট যেতে পারে না, একে বেঁকে যায়, ওই জন্য রিলিং কথাটা বলা হয়েছে। দ্য পোয়েট শ আর হান্টিং স্নেক ইন সামার, এটা ফলস। দেখো ওখানে কি প্রথমেই কি রয়েছে, দেখো অটামের কথা বলা হয়েছে, ঠিক আছে, তাই কিন্তু সামার কিন্তু এখানে হবে না, তাই ফলস হবে। নেক্সট দেখো বিতে কি রয়েছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। দেখো নিচে দুখানা কবিতা থেকে কোশ্চেন করা হয়েছে, 2 করে রয়েছে, আমাকে কিন্তু প্রশ্নের উত্তর কিন্তু করতে হবে। হাউ ডিড দ্য স্নেক অ্যাপিয়ার অ্যাজ ইট কি বলছে, অ্যাজ ইট ইজ মুভিং ওয়াজ হবে, সরি, অ্যাজ ইট ওয়াজ মুভিং থ্রু দ্য গ্রাস, ঠিক আছে। দেখো স্নেকটা দেখতে কেমন ছিল, দেখো দ্য স্নেক ওয়াজ রিলিং বাই উইথ ইটস হেড ডাউন, তার মাথাটা দেখো নিচের দিকে করে কিন্তু একে বেঁকে যাচ্ছে। টাং ফ্লিকারিং, দেখো জিভ কিন্তু লক লক করছে। দেখো খুব বিষধর সাপ যদি হয়, দেখো সাপের জিভটা কিন্তু মাছ থেকে চেরা থাকে, আর জিভটা কিন্তু ঘন ঘন বার করে বাতাস থেকে ঘ্রাণ নেওয়ার জন্য। তারা কিন্তু বাতাসের গন্ধ শুকে বুঝতে পারে, ঠিক আছে, যে সামনে কোনো শিকার আছে কিনা বা কোনো অবজেক্ট রয়েছে। দেখো সান গ্লেজড ইটস ডায়মন্ড স্কেল, দেখো সাপের যে আঁশ রয়েছে সেটা কিন্তু ডায়মন্ডের সঙ্গে তুলনা করা হয়েছে, হীরকের সঙ্গে, হীরকের মতো ঝকঝক বা চকচক করছে। দেখো ইটস কার্ভস আর স্কেল সিমার্ড, কি বলা হয়েছে, ক্রিয়েটিং আ স্ট্রাইকিং অ্যান্ড গ্রেসফুল অ্যাপিয়ারেন্স অ্যাজ ইট মুভ থ্রু দ্য গ্রাস। দেখো যেমন ঘাসের মধ্যে দিয়ে সাপটি ছুটে চলেছে, দেখো তাকে দেখে মনে হচ্ছে কি তার যে তোমার যে গাত্রের যে সেটা কিন্তু একদম ডায়মন্ডের মতো ঝকঝক বা চকচক কিন্তু করছে। ওকে, নেক্সট দেখো হোয়াই ডিড দ্য পোয়েট ইউজ দ্য ওয়ার্ড ফ্রোজ, কবি ফ্রোজ কথাটা ব্যবহার কেন করেছেন, ঠিক আছে। দেখো ফ্রিজ মানে কি জমে যাওয়া, দ্য ফ্রিজের পাস্ট ফর্ম হচ্ছে ফ্রোজ। ওকে, দ্য পোয়েট ইউজ দ্য ওয়ার্ড ফ্রোজ টু ইন্ডিকেট, দেখো এইটা নির্দেশ করার জন্য দ্য ওয়ার্কার্স, ওয়ার্কার্স বলতে কবি এবং কবির সঙ্গে আরো যে সমস্ত সহযাত্রী ছিলেন তাদের কথা কিন্তু বলা হয়েছে। ওয়ার্কার স্টপড মুভিং, কি বলছে, যে সমস্ত লোকজন হেঁটে চলেছিলেন তারা কিন্তু মুভ করা বা হাঁটা কিন্তু স্টপ করে দিয়েছিলেন, বন্ধ করে দিয়েছিলেন, অর পজড, থামিয়ে দিয়েছিলেন, ইন দেয়ার পেস, তাদের গতি। পসিবলি ইন ওয়া অর অ্যাডমিরেশন, কি বলছে, সম্ভবত ভয় থেকে বা প্রশংসায় বলতে পারো। অ্যাজ দে ওয়াচ দ্য স্নেক পাস বাই, যেমন তারা সাপটাকে চলে যেতে দেখলো। মেকিং দেম, কি বলছে, মোমেন্টারি হোল্ড দেয়ার ব্রেথ, দেখো খানিকক্ষণের জন্য তাদের শ্বাসকে কিন্তু থামিয়ে দিয়েছিল, রুদ্ধ করে দিয়েছিল, ঠিক আছে, ওই জন্য কিন্তু কবি ফ্রোজ কথাটা এখানে ব্যবহার করেছেন। দেখো এবার আমরা চলো দেখে নেব আনসিন, ঠিক আছে। দেখো এই আনসিনটা বেশিরভাগ ক্ষেত্রে খবরের কাগজ থেকে কিন্তু দেওয়া হয়। দেখো আমরা দেখতে পাচ্ছি কি এটা একটা নিউজ পেপার রিপোর্ট। দেখো নিউ দিল্লি, দেখো 19th কি বলা হচ্ছে মার্চ বলা হয়েছে। দেখো নাসা, ঠিক আছে, নাসা একটা আমেরিকান সংস্থা, ঠিক আছে, মহাকাশ সংস্থা। দেখো নাসা অ্যাস্ট্রোনট সুনিতা উইলিয়ামস অ্যান্ড বুচ এন উইলমোর, দেখো রিটার্নড আর্থ, কি বলছে, সেফলি আফটার দেয়ার ক্রু 9 ড্রাগন স্পেসক্রাফট, দেখো এটা স্পেসক্রাফটের নাম। স্প্ল্যাশ ডাউন, কি বলছে, সেফলি অফ দ্য কোস্ট অফ ফ্লোরিডা, দেখো ফ্লোরিডা যে উপকূল, সেই উপকূলের কিছুটা দূরে, কি বলছে, নাসার যে নভোচরী কে না তো সুনিতা উইলিয়ামস আর বুচ এন উইলমোর, এরা কিন্তু নিরাপদে কিন্তু অবতরণ কিন্তু করেছিলেন। দ্য পেয়ার বলতে এই দুজন নভোচারীর কথা কিন্তু বলা হয়েছে। পেয়ার মানে হচ্ছে জোড়া। রিটার্ন টু আর্থ, দেখো কি বলছে, তোমার পৃথিবীতে ফিরে এলেন। আফটার স্পেন্ডিং ওভার 9 মান্থস, কি বলছে, ওভার 9 মান্থ বলা যাবে, প্রায় 9 মাসের থেকেও বেশি সময় ধরে তারা অতিবাহিত করে কিন্তু ফিরে এলেন, ঠিক আছে।
কোথায় ছিলেন? তাকে বলছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। দেখো এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে সংক্ষেপে দেখো বলা হচ্ছে ISS, মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, ঠিক আছে, অর্থাৎ আন্তর্জাতিক মহাকাশ যে গবেষণা কেন্দ্র মহাকাশে রয়েছে সেখানে। ডিউ টু আনএক্সপেক্টেড ডিলেজ, কি বলছে, অপ্রত্যাশিত যে দেরি হওয়ার জন্য ওখানে কিন্তু 9 মাসেরও বেশি সময় ধরে কিন্তু ওনারা কিন্তু অতিবাহিত করে এলেন। দেয়ার স্পেসক্রাফট সাকসেসফুলি স্প্ল্যাশড ডাউন অফ ফ্লোরিডা কোস্ট নেয়ার, কি বলছে, তালাহাসে অ্যাট 5:57 PM। দেখো কি বলছে, ইটি on Tuesday 3:27 AM IST International Standard Time Wednesday। দেখো তারা বলতে এই যে সুনিতা উইলিয়ামস এবং বুচ এন উইলমোর, দেখো এরা কিন্তু একদম নিরাপদে কি ফ্লোরিডার যে তোমার যে উপকূল রয়েছে সেই উপকূলে অবতরণ করলেন। কখন? 5:57 ঠিক আছে, বিকেলের দিকে। আর কি বলছে, আন্তর্জাতিক যে সময় 3:27। কি বার হচ্ছে? বুধবার হচ্ছে, ওয়েডনেসডে। ওকে, বুচ অ্যান্ড সুনি ওয়ার অ্যাকম্পানিড বাই অ্যাস্ট্রোনট। দেখো বুচ এবং সুমিকে কিন্তু সঙ্গ দিয়েছিল। এদের সঙ্গে কারা কারা ছিল? নিক হাগে অ্যান্ড কি বলছে আলেকসান্ডার গ্রে বায়োকিন। দেখো এরা কিন্তু এই সুনিতা উইলিয়ামস এবং বুচ এন উইলমোরকে সঙ্গ দিয়েছিল। কেন সঙ্গ দিয়েছিল একটু পরে পাবো। হু রিচড দ্য ISS ইন ডিসেম্বর, কি বলছে, অ্যাজ এ পার্ট অফ আ রেস্কিউ মিশন প্ল্যান বাই নাসা অ্যান্ড স্পেসএক্স। দেখো স্পেসএক্স এবং নাসা কিন্তু তাদেরকে উদ্ধার করার জন্য একটা প্ল্যান মিশন করেছিল, ঠিক আছে, রেস্কিউ মিশন। তাদেরকে উদ্ধার করার জন্য সুনিতা উইলিয়ামস এবং বুচ এন উইলমোর, দেখো তারা কিন্তু ওই মহাকাশ স্টেশনে দেখো ISS এ আটকা পড়ে গিয়েছিলেন। কেন আটকা পড়েছিলেন আমরা কিন্তু একটু পরে পাবো, ঠিক আছে। কি বলছে, অন বিহাফ অফ স্পেসএক্স, দেখো ওয়েলকাম হোম রেডিওড স্পেসএক্স মিশন কন্ট্রোল ইন ক্যালিফোর্নিয়া। দেখো ক্যালিফোর্নিয়া থেকে তাদেরকে কিন্তু রেডিওর মাধ্যমে বার্তা দেওয়া হলো কি এরা তো বাড়িতে স্বাগতম, ঠিক আছে, অর্থাৎ সুনিতা উইলিয়ামস, তারপরে বুচ এন উইলমোর এরা, আর তাদেরকে সঙ্গ দিয়েছিল নিক হাগে আর আরেকজন নবচরী, তাদেরকে কিন্তু ওয়েলকাম জানানো হলো কি এরা তো পৃথিবীতে স্বাগতম বা বাড়িতে স্বাগতম। অ্যান আওয়ার আফটার, 1 ঘন্টা পর, দেয়ার 17-hour লং জার্নি, অর্থাৎ 17 ঘন্টা ধরে তারা কিন্তু পৃথিবীতে নেমেছে। দ্য অ্যাস্ট্রোনটস কেম আউট অফ দেয়ার স্কর্চড ক্যাপসুল। দেখো স্কর্চ কথাটা মনে রাখবে, স্কর্চ মানে কি, দগ্ধ হওয়া। তখন দেখো পৃথিবীর বায়ুমণ্ডলে যখন নামে তখন বাতাসের সঙ্গে প্রচন্ড ঘর্ষণের ফলে একদম জ্বলে যায়, আগুনের মতো জ্বলে, ওই জন্য স্কর্চড কথাটা বলা হয়েছে। ওয়েভিং অ্যান্ড স্মাইলিং অ্যাট দ্য ক্যামেরা হোয়াইল বিং হাসেলড অ্যাওয়ে ইন রিক্লাইনিং স্ট্রেচেস ফর মেডিকেল চেকস, ঠিক আছে। দেখো মেডিকেল চেক আপের জন্য তারা কিন্তু প্রচন্ড কিন্তু তারাই ছিলেন। দেখো তারা কিন্তু 1 ঘন্টা পরে তাদের যে স্কর্চড ক্যাপসুল থেকে বেরিয়ে কিন্তু হাসছিলেন এবং হাত নাড়ালেন। দেখো দ্য ইন্ডিয়ান অরিজিন, কি বলছে, মিস উইলিয়ামস অর্থাৎ সুনিতা উইলিয়ামের কথা বলা হয়েছে, অ্যান্ড মিস্টার উইলমোর ট্রাভেল টু ISS ইন জুন লাস্ট ইয়ার। দেখো গত বছর জুন মাসে কিন্তু ISS এ কিন্তু গিয়েছিল ফর এ শিডিউলড 8-day মিশন। দেখো 8 দিনের মিশনে গিয়েছিল। They were forced to stay as the Boeing Starline capsule, দেখো লাইনে ভালো করে বুঝো, ওখানে কিন্তু বাধ্য হয়েছিল থাকতে। কেন বাধ্য হয়েছিল না তো, তাদের যে বোয়িং স্টারলাইন ক্যাপসুল ডেভেলপড ইস্যু উইথ ইটস প্রপালশন সিস্টেম, ঠিক আছে, যে প্রপালশন সিস্টেমে কিন্তু একটা সমস্যা কিন্তু ডেভেলপ করেছিল। এই কারণে কিন্তু ISS এ মানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কিন্তু তারা কিন্তু থাকতে বাধ্য হয়েছিল ওভার 9 মান্থসেরও বেশি। গিয়েছিল 8 দিনের জার্নিতে, কিন্তু থাকতে হয়েছিল 9 মাসের বেশি। ওকে, কেন? তো তাদের যে মহাকাশ যে যানটি ছিল সেই যানের কিন্তু প্রপালশন সিস্টেমে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল। কি বলছে, দ্য ডিও ওয়াজ দ্য ফার্স্ট ক্রু টু ফ্লাই বোয়িং স্টারলাইন ইন দ্য টেস্ট ফ্লাইট। দেখো এই দুজন কিন্তু বোয়িং স্টারলাইনে কিন্তু দেখো পরীক্ষামূলক ফ্লাইটে কিন্তু গিয়েছিলেন। দ্য ফল্টি ক্যাপসুল রিটার্ন টু আর্থ লাস্ট সেপ্টেম্বর। দেখো গত সেপ্টেম্বর মাসে কিন্তু ওই ত্রুটিপূর্ণ ক্যাপসুল কিন্তু পৃথিবীতে ফেরত এসেছিল। অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল অ্যারোনটিক্স, দেখো নাসার পুরো নাম দিচ্ছে, তা কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল অ্যারোনটিক্স স্পেস অ্যাডমিনিস্ট্রেশন দ্য ডিও স্পেন্ট, কি বলছে, 286 days to 278 days longer than anticipated, বলছে অন দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। দেখো এই দুজন নভোচারী কিন্তু 286 থেকে 278 দিন, দেখো যতটা আশা করা হয়েছিল তার থেকেও বেশি সময় কিন্তু মহাকাশ স্টেশনে কিন্তু থাকতে বাধ্য হয়। ওয়ার দে কন্ডাক্টেড, যেখানে তারা করেছিলেন, কি করেছিলেন, দেখো 4500 অরবিটস,
দেখো 4500 দেখো অরবিট করেছিলেন অ্যান্ড ট্রাভেল মোর দ্যান 121 মিলিয়ন স্টেট মাইলস। দেখো এত মিলিয়ন স্টেট মাইল কিন্তু তারা কিন্তু ট্রাভেল করেছিলেন। দেখো এই যে আলোচ্য টেক্সট নেওয়া হয়েছে ওখান থেকে, দেখো স্টেটসম্যান থেকে নেওয়া হয়েছে, 2025-এর 20 মার্চ কিন্তু পাবলিশড হয়েছে। আশা করি তোমরা আনসারটা বুঝতে পেরেছো। চলো আমরা কিন্তু এক এক করে প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। দেখো দ্য টু অ্যাস্ট্রোনটস স্পেন্ট ইন দ্য স্পেস ফর, কি বলা হয়েছে, দেখো 9 মান্থস। ওভার 9 মান্থস যদি অপশন থাকতো তাহলে আমরা করতাম, যেহেতু নেই তাই 9 মান্থসটা অ্যান্সার হবে। দ্য রেস্কিউ টিম রিচড দ্য ISS ইন ডিসেম্বর। দেখো ডিসেম্বরে কিন্তু রেস্কিউ টিম বা উদ্ধারকারী যে টিম পৌঁছায়। দেখো নেক্সট কি বলা হয়েছে, দ্য টু অ্যাস্ট্রোনটস ট্রাভেলড টু দ্য ISS লাস্ট ইয়ার ফর আ মিশন অফ, কি বলা হয়েছে না তো 8 days, 8 দিনের মিশনে কিন্তু গিয়েছিলেন। টাইপ অফ দ্য টেক্সট ইজ, কি বলা হয়েছে না তো নিউজ পেপার রিপোর্ট। এবার আমরা কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, সেটা কিন্তু দেখো এটা করে নেবো কোথা থেকে না তো আনসিনের প্যাসেজ থেকে। দেখো কি বলা হয়েছে, দ্য স্পেস ক্রাফট সাকসেসফুলি ল্যান্ডেড অ্যাট, কোথায় ল্যান্ড করেছিল সেটা কিন্তু আমরা দিলাম। দেখো ফ্লোরিডার একটা উপকূলে কিন্তু ল্যান্ড করেছিল, সময়টা আমরা কিন্তু দিয়েছি। টু মেম্বার্স অফ দ্য রেস্কিউ টিম, দেখো রেস্কিউ টিমের দুজন মেম্বারকে, নিকি হাগে অ্যান্ড কি বলছে আলেকজান্ডার গ্রে বায়োকিন। দ্য টু অ্যাস্ট্রোনটস ওয়্যার ইন আ হারি ফর মেডিকেল চেকস, ঠিক আছে, মেডিকেল চেকের জন্য কিন্তু তারা কিন্তু হারি ছিলেন, অর্থাৎ কিন্তু খুব ব্যস্ত ছিলেন বা তারাই ছিলেন। দ্য ফুল ফর্ম অফ নাসা, দেখো নাসার ফুল ফর্ম কি, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। দেখো আমরা চলো সিতে দেখবো, why are Mr. কি বলছে মিস সুনিতা উইলিয়ামস অ্যান্ড মিস্টার উইলমোর ফোর্স টু স্টে অ্যাট ISS। দেখো কেন ফোর্সড হয়েছিলেন, তো তাদের যে বোয়িং স্টার লাইন, দেখো বোয়িং স্টার লাইন ক্যাপসুল কি করেছিলেন, ডেভেলপড অ্যান্ড কি বলছে ইস্যুজ উইথ ইটস প্রপালশন সিস্টেম। ওকে, এই কারণে কিন্তু তারা কিন্তু থাকতে বাধ্য হয়। হু আর দ্য নাসা অ্যাস্ট্রোনটস মেনশনড ইন দ্য রিপোর্ট, দেখো রিপোর্টে নাসা অ্যাস্ট্রোনট কারা ছিলেন, সুনিতা উইলিয়ামস এবং বুচ এন উইলমোর। নেক্সট দেখো হাউ লং ডিড দ্য অ্যাস্ট্রোনটস স্পেন্ড অন দ্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, কি বলছে ওভার 9 মান্থস, দেখো 9 মাসেরও বেশি। নেক্সট দেখো 4 নম্বর, হোয়ার ডিড দ্য ক্রু নাইন ড্রাগন স্পেস ক্রাফট স্প্ল্যাশ ডাউন, কোথায় নেমেছিল না তো বলা হয়েছে অফ দ্য কোস্ট অফ ফ্লোরিডা নেয়ার তালাহাসের কাছে ফ্লোরিডার যে উপকূল রয়েছে সেখানে কিন্তু নেমেছিলেন। দেখো হোয়াই ওয়ার সুনিতা উইলিয়ামস অ্যান্ড বুচ উইলমোর কেপ্ট অন ISS লঙ্গার দ্যান প্ল্যান্ড, কেন তাদের প্রপালশন সিস্টেমে কিন্তু কি হয়েছিল, যে মহাকাশযানের প্রপালশন সিস্টেম একটা ডেভেলপ করেছিল সমস্যা, সেইটার জন্য। ওকে, নেক্সট কি রয়েছে, হুইচ আদার অ্যাস্ট্রোনটস অ্যাকম্পানিড উইলিয়ামস অ্যান্ড উইলমোর, তো কারা কারা যে দুজন নভোচারী ছিলেন তারা অ্যাকম্পানি করেছিলেন, নিক হাগে আর কি বলছে আলেকজান্ডার গ্রে বায়োকিন। ঠিক আছে, চলো আমরা এবার গ্রামার এবং ভোকাবুলারি পোর্শনটা দেখে নেব। প্রথমে রয়েছে প্রিপোজিশন আর্টিকেল। দেখো তুহিন ইয়াং ড্রাইভার কি বলছে জাম্পড ইনটু দ্য রিভার অ্যান্ড সেভ দ্য চিলড্রেন ফ্রম ড্রাউনিং। ওকে, নেক্সট কি বলা হয়েছে, চেঞ্জ দ্য ভয়েস। হু হ্যাজ সিন দ্য উইন্ড, তাহলে বাই হোম হ্যাজ দ্য উইন্ড বিন সিন। ওকে, নেক্সট দেখো দে ইনভাইটেড মি টু কিপ দেয়ার হাউস, ইনভাইটেড মি টু দেয়ার হাউস, আই ওয়াজ ইনভাইটেড টু দেয়ার হাউস বাই দেম। নেক্সট কি বলা হয়েছে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, চলো দেখে নেব। মাই ফ্রেন্ড সেড টু মি হ্যাভ এ নাইস ডে, মাই ফ্রেন্ড উইশড মি টু হ্যাভ এ নাইস ডে। নেক্সট দেখো বলছে মাই মাদার টোল্ড মি ডু নট নেগলেক্ট ইউর স্টাডিজ, মাই মাদার অ্যাডভাইসড মি নট টু নেগলেক্ট মাই স্টাডিজ, আমাকে অ্যাডভাইস করেছিল যাতে আমি আমার স্টাডিকে নেগলেক্ট না করি। আর দেখো অ্যাডভাইসের পরিবর্তে যদি এইখানটাতেই যদি আমি নেগেটিভ কোনো ওয়ার্ড বসাতাম, দেখো ফরবেড বসাতাম, তাহলে কিন্তু নটটা পরে হতো না, তাহলে টু নেগলেক্ট মাই স্টাডিজ এটা কিন্তু বসালেই হয়ে যেত। নেক্সট বলা হয়েছে দেখো সিম্পল সেন্টেন্সে করতে দেওয়া হয়েছে, হি ওয়াজ সরি দ্যাট হি ওয়াজ লেট, হি ওয়াজ সরি ফর বিং লেট। নেক্সট দেখো পরের বাক্য করে দেখে নেব, অ্যাজ সুন অ্যাজ সি রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, যেই মাত্র সে স্টেশনে পৌঁছালো ট্রেন ছেড়ে গেল। আপন রিচিং দ্য স্টেশন সি ফাউন্ড দ্য ট্রেন লেফট, দেখো স্টেশনে পৌঁছে দেখতে পেলো কি ট্রেনটা ছেড়ে গেছে। নেক্সট দেখো জয়েন দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। দেখো she is dancing, she is a sincere girl, everyone adores her, she is sincere girl whom everybody adores. ওকে, এটা রিলেটিভ ক্লজের উদাহরণ। দেখো এই যে ক্লজের আগে দেখো অ্যান্টিসিডেন্ট রয়েছে, ঠিক আছে, রিলেটিভ ক্লজ কি করে বুঝবো, অ্যান্টিসিডেন্ট থাকবে। দেখো নেক্সট দেখো 2 নম্বর, দ্য ব্যাগ ইজ টু হেভি ইট ইজ হার্ড টু ক্যারি, কি বলছে দ্য ব্যাগ ইজ টু হেভি টু ক্যারি,
নেক্সট দেখো 9 নম্বর দেখো, আইডেন্টিফাই দ্য সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড স্টেট দেয়ার কাইন্ড। সাবঅর্ডিনেট ক্লজকে আইডেন্টিফাই করে তাদের কোন ধরনের ক্লজ এটা কিন্তু বলতে হবে। দ্য পেন্টার হু লিভস ইন ইউর হাউস ইজ ভেরি ফেমাস। দ্য হু লিভস ইন ইউর হাউস এটা অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট দেখো কি বলা হয়েছে, দ্যাট দিয়ে কানেক্ট রয়েছে, এটা নাউন ক্লজের একটা উদাহরণ। ঠিক আছে, দেখো পরে কি রয়েছে, পরে রয়েছে দেখো ফ্রেজাল ভার্ব চুজ করতে দিয়েছে। এক্সটিংগুইশ কথা মানে হচ্ছে নেভানো, ফুট আউট। নেক্সট দেখো রিডস আউট, এখানে কিন্তু গোজ থ্রু করতে পারো। নেক্সট কি বলছে, ইউ শুড রিডিউস ইউর এক্সপেন্সেস, এখানে ব্রিং ডাউন। দেখো 11 নম্বরে দেখতে পাচ্ছি এই যে আনসিন প্যাসেজ থেকে কিন্তু আমাকে শব্দ চয়ন করতে হবে, সিমিলার ওয়ার্ড। দেখো বার্ন সারফেস অফ সামথিং উইথ হিট, স্কর্চড। রিগার্ডেড, পসিবল, প্রবাবল, অ্যান্টিসিপেটেড। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব কি বলা আছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি অ্যাবাউট হাউ স্টুডেন্টস বিং এফেক্টেড বাই অনলাইন গেমস। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো এই টপিকের উপরে লেটার কিন্তু লিখতে বলা হয়েছে কাকে, সংবাদপত্রের সম্পাদককে। দেখো এখানে প্রথমে আমি কিন্তু অ্যাড্রেসটা দেবো, তারপরে ডেট দিয়ে দেবো এখানটাই, তারপরে সাবজেক্ট কিন্তু অবশ্যই দিতে হবে, যে কোনো অফিসিয়াল লেটারের সাবজেক্ট মাস্ট। দেখো সাবজেক্টে কিন্তু টেক্সটে যে প্রশ্ন আমাদের জিজ্ঞেস করে সেখানেই দেওয়া থাকে, আমাদেরকে কিন্তু একটু খুঁজে নিয়ে লিখতে হবে। দেখো হাউ দ্য স্টুডেন্টস আর বিং এফেক্টেড বাই অনলাইন গেমস। ঠিক আছে, তোমরা কিন্তু এটা হামেশাই কিন্তু শুনে থাকবে। ঠিক আছে, দেখো শুরু করেছি কিভাবে, স্যার বলে লিখে, through the columns of your esteemed daily, I would like to ventilate my views about how the students are being affected. দেখো about এর পর থেকে কিন্তু এই সাবজেক্টটা কিন্তু লেখা রয়েছে। ওকে, দেখো I am concerned, আমি খুব উদ্বিগ্ন, about the impact of online games on students। দেখো স্টুডেন্টদের উপরে যে প্রভাব অনলাইন গেমের, সেই জন্য কিন্তু আমি খুব উদ্বিগ্ন। many students spend কি বলছে আওয়ার্স প্লেইং দিস গেমস। দেখো ঘন্টার পর ঘন্টা কিন্তু অনলাইন গেম খেলে কিন্তু সময় নষ্ট করে অনেক ছাত্রছাত্রীরা। হুইচ অ্যাফেক্টস কি বলছে দেয়ার স্টাডিজ অ্যান্ড হেলথ, তাদের দেখো পড়াশোনা এবং হেলথকে কিন্তু ক্ষতি করে। এক্সেসিভ গেমিং লিডস টু পোর কনসেন্ট্রেশন। দেখো অতিরিক্ত যদি গেম খেলা হয় তাহলে কি হবে, কনসেন্ট্রেশনের অভাব হবে, মনোসংযোগের ঘাটতি হবে। রিডিউসড ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যে শারীরিক যে সমস্ত কার্যকলাপ রয়েছে সেটা কমে যাবে। ইভেন অ্যাডিকশন, এমনকি দেখো গেমে কিন্তু আসক্তিও হয়ে যেতে পারে। ইট অলসো হ্যাম্পার্স দেয়ার সোশ্যাল স্কিলস অ্যাজ দে প্রেফার ভার্চুয়াল ওয়ার্ল্ড। দেখো ওভার রিয়েল লাইফ ইন্টারাকশন, দেখো এটা কিন্তু তাদেরকে হ্যাম্পার করতে পারে। দেখো ভার্চুয়াল অর্থাৎ যেটা দেখো অনলাইনে খেলছে, স্ক্রিনে খেলছে, তার সঙ্গে কিন্তু দেখো রিয়েলিটির একটা যে তোমার যে সামঞ্জস্য সেটা কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলবে। প্যারেন্টস অ্যান্ড টিচার শুড ওয়ার্ক টুগেদার টু লিমিট স্ক্রিন টাইম। দেখো অভিভাবক এবং মাস্টারমশাইদেরকে কিন্তু একসঙ্গে কাজ করতে হবে তাদের স্ক্রিন টাইমটাকে লিমিট করার জন্য। অ্যান্ড এনকারেজ আউটডোর অ্যাক্টিভিটিস, এবং কিন্তু বাড়ির যে বাইরে যে সমস্ত কার্যকলাপ সেই সমস্ত কার্যকলাপে তাদেরকে এনকারেজ করতে হবে, উদ্বুদ্ধ করতে হবে। স্কুল শুড অলসো প্রমোট ব্যালেন্সড লাইফস্টাইল টু হেল্প স্টুডেন্টস ডেভেলপ হেলদি হ্যাবিট। দেখো স্কুলের উচিত ছাত্রছাত্রীদের মধ্যে হেলদি হ্যাবিট ক্রিয়েট করা। ঠিক আছে, অ্যাড্রেসিং দিস ইস্যু ইজ এসেনশিয়াল ফর দেয়ার ওভারঅল ওয়েলবিং অ্যান্ড ফিউচার সাকসেস। দেখো তাদের যে ওভারঅল যে ওয়েলবিং, ঠিক আছে, এবং যে ভবিষ্যতের যে সাফল্য, এটাকে কিন্তু তোমার একটা খুবই জরুরি অ্যাড্রেস করা। ওকে, দেখো ইট ইজ হাই টাইম, সময় প্রায় অতীত প্রায়। অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি নিড টু টেক এফেক্টিভ স্টেপস সো দ্যাট স্টুডেন্টস ক্যান গেট রিড অফ অনলাইন গেমস। দেখো উপযুক্ত কর্তৃপক্ষের কিন্তু ফলপ্রসূ স্টেপ নেওয়া দরকার, যাতে করে নাকি স্টুডেন্টরা এই অনলাইন গেমের ফাঁদ থেকে কিন্তু নিজেদেরকে মুক্ত করতে পারে, বেরিয়ে আসতে পারে। দেখো সিনসিয়ারলি তোমার নাম দিয়ে দেবে। ওকে, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখো নেক্সট কি রয়েছে, একটা নিউজ পেপার রিপোর্ট রয়েছে কি সম্পর্কে, আর ডিভাস্টেটিং ফ্লাড। ঠিক আছে, দেখো এইটা কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু এই রিপোর্টটা কিন্তু রয়েছে। চলো আমরা দেখে নিই। দেখো রিপোর্টের প্রথমেই কিন্তু একটা হেডলাইন থাকে। ঠিক আছে, তোমরা কিন্তু হেডলাইন দেবে, এই যে সংক্রান্ত রিপোর্ট সেই সংক্রান্ত হেডলাইন কিন্তু দিবে, রিলেটেড যেন হয়। দেখো ডিভাস্টেটিং ফ্লাড স্ট্রাইক মিদনাপুর ডিস্ট্রিক্ট ইন জুলাই। দেখো তারপরে কি হবে, বাই স্টাফ রিপোর্টার লিখতে হবে, তারপরে জায়গার নাম এবং তারিখ দিয়ে কিন্তু শুরু করতে হবে, এইভাবে কোলন সাইন দিয়ে। ইন জুলাই হেভি রেনফল কজ রিভার্স ইন মিদনাপুর টু ওভারফ্লো। দেখো লিডিং টু কি বলছে ওয়াইড স্প্রেড ফ্লাডিং। দেখো জুলাই মাসে অতিরিক্ত বৃষ্টিপাত মিদনাপুরে হওয়াতে কি হয়েছে না, তো মিদনাপুরে যে সমস্ত নদী ছিল বা ওয়াটার বডি ছিল সেগুলো কিন্তু ওভারফ্লো হয়ে যায়।
রিজাল্টিং তার ফলস্বরূপ কি হয় না তো ফ্লাড হয়, বন্যা হয়। মেনি ভিলেজার্স ওয়ার সাবমার্জড, কি বলছে অনেক ভিলেজ কি হয়েছে না তো ডুবে গিয়েছে জলের নিচে। উইথ ট্রিজ আপরুটেড, দেখো গাছপালা কিন্তু আপরুট হয়ে গেছে। হোমস ড্যামেজ, বাড়িঘর কিন্তু ড্যামেজড হয়েছে। দেখো ট্র্যাজিক্যালি সেভারাল লাইভস ওয়ার লস, দেখো অনেক জীবন কিন্তু হানি হয়েছে। ইনক্লুডিং বোথ হিউম্যানস অ্যান্ড অ্যানিম্যাল, শুধুমাত্র মানুষের হয়েছে এমনটা না, প্রাণীদেরও হয়েছে বা পশুদের হয়েছে। রেস্কিউ অপারেশনস ওয়ার সুইফটলি লঞ্চড বাই লোকাল অথরিটিজ, কি বলছে রেস্কিউ অপারেশন অর্থাৎ উদ্ধার কার্য কিন্তু শুরু হয়েছিল। কে শুরু করে? লোকাল অথরিটিজ শুরু করে। উইথ বোটস অ্যান্ড ভলেন্টিয়ার্স হেল্পিং স্ট্যান্ডার্ড রেসিডেন্টস, দেখো বোট নিয়ে নৌকো নিয়ে যে সমস্ত রেসিডেন্টসরা বাসিন্দারা কিন্তু স্ট্যান্ডার্ড হয়ে যেছিল, আটকা পড়েছিল। স্ট্যান্ডার্ড কথা মানে আটকা পড়ে থাকা। দ্য গভর্নমেন্ট অ্যানাউন্সড ইমিডিয়েট রিলিফ মেজার্স, দেখো যে গভর্নমেন্ট কিন্তু ইমিডিয়েট কিন্তু তৎক্ষণাৎ কিন্তু ত্রাণ যে মেজার সেটা কিন্তু ঘোষণা করে। ইনক্লুডিং ফুড, মেডিসিনস, টেম্পোরারি শেল্টার্স, দেখো খাবার, ওষুধপত্র এবং যে শেল্টার আশ্রয় সেটা কিন্তু প্রোভাইড করা হয়। ডিসপাইট এফার্টস দ্য ডিস্ট্রিক্ট ফেসেস আ চ্যালেঞ্জিং রোড টু রিকভারি, দেখো কি বলা হয়েছে, দেখো চেষ্টা সত্ত্বেও কিন্তু একটা রিকভারিতে কিন্তু একটা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। Authorities appealed for continued support and vigilance to prevent future calamities and ensure the safety of all residents, দেখো অথরিটিজ কিন্তু অ্যাপিল করে কিসের জন্য? কন্টিনিউড সাপোর্টের জন্য অর্থাৎ নিরবিচ্ছিন্ন একটা সাহায্যের জন্য এবং একটা ভিজিল্যান্স। কেন না তো ভবিষ্যতে যেন এইরকম যে প্রাকৃতিক দুর্যোগ এটা কিন্তু যাতে না হয়, আর হলেও যেন রেসিডেন্টসদেরকে কিন্তু নিরাপত্তা প্রদান করা যায় সঠিক সময়ে। এই হচ্ছে তোমার রিপোর্টটা। নেক্সট কি রয়েছে? একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে ডিসিপ্লিন সম্পর্কে, এটাও কিন্তু পরীক্ষায় হামেশাই দিয়ে থাকে। দেখো ডিসিপ্লিন ইজ দ্য প্র্যাকটিস অফ মেইনটেনিং অর্ডার, সেলফ কন্ট্রোল অ্যান্ড অ্যাডহিয়ারেন্স টু রুলস। দেখো ডিসিপ্লিন কাকে বলে? দেখো অর্ডারটা, সেলফ কন্ট্রোল এবং যে নিয়ম সেটা কিন্তু আমাকে মেনে চলতে হবে, এটাকে তো ডিসিপ্লিন বলা হয়। অ্যাট হোম কি বলছে? ডিসিপ্লিন কি বলছে? এটা টিচেস চিলড্রেন রেসপেক্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি, ফস্টারিং আ সিকিউর এনভায়রনমেন্ট। দেখো বাড়িতে কি করে? ছেলে মেয়েদেরকে একটা রেসপেক্ট, একটা যে শ্রদ্ধা এবং যে দায়িত্ব ভাবটা কিন্তু একটা জন্ম দেয় শিশুদের মনে। ইন দ্য আর্মিতে, সেনাবাহিনীতে ডিসিপ্লিন ইজ স্ট্রিক্ট, বলছে ডিসিপ্লিন হচ্ছে একদম শক্ত ভাব, স্ট্রিক্ট, অতি প্রয়োজনীয়। এনসিওরিং এফিসিয়েন্সি অ্যান্ড কি বলছে ইউনিটি অ্যামাং সোলজার, দেখো এটা কিন্তু অবশ্যই প্রয়োজন, তাদের মধ্যে একটা ইউনিটি কিন্তু নিয়ে আসার জন্য। ইন দ্য প্লেগ্রাউন্ডস ডিসিপ্লিন হেল্পস চিলড্রেন লার্ন ফেয়ার প্লে অ্যান্ড কোঅপারেশন, দেখো ডিসিপ্লিন কিন্তু প্লেগ্রাউন্ডে কি করে? ছেলে মেয়েদেরকে কিন্তু সুন্দরভাবে খেলতে এবং নিজেদেরকে একে অপরকে সাহায্য করতে শেখায়। স্কুলস কলেজেস ইউজ ডিসিপ্লিন টু ক্রিয়েট আ ফোকাসড লার্নিং অ্যাটমসফিয়ার অ্যান্ড ডেভেলপ গুড হ্যাবিটস, দেখো স্কুলে কি করে? তাদের একদম দেখো ফোকাসড লার্নিং অ্যাটমসফিয়ার তৈরি করে এবং কিন্তু গুড হ্যাবিটস জেনারেট করতে কিন্তু সাহায্য করে। ওভারঅল ডিসিপ্লিন প্লেজ আ ভাইটাল রোল ইন শেপিং মোরাল ক্যারেক্টার, দেখো ডিসিপ্লিন কিন্তু একটা মুখ্য ভূমিকা পালন করে কি না তো নৈতিক একটা চরিত্র সৃষ্টি করতে। মেকিং ইন্ডিভিজুয়াল রেসপন্সিবল সিটিজেন, দেখো প্রত্যেককে একটা দায়িত্ববান নাগরিক হতে কিন্তু সাহায্য করে। ইট ইনস্টলস ভ্যালুজ অফ পাংচুয়ালিটি, অনেস্টি অ্যান্ড রেসপেক্ট, দেখো এটা কিন্তু মানুষের মধ্যে সঞ্চার করে কি? একটা অনেস্টি, ঠিক আছে, এবং রেসপেক্ট, ঠিক আছে, এবং পাংচুয়ালিটি, দেখো হুইচ আর এসেনশিয়াল, যেটা কিন্তু অতি প্রয়োজনীয় ফর পার্সোনাল গ্রোথ অ্যান্ড সোসাইটিয়াল প্রোগ্রেস, এবং সামাজিক যে উন্নতি তার জন্য কিন্তু অতি প্রয়োজন, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ক্লাস 9-এর কিন্তু সাজেশন বা থার্ড সামেটিভের সম্ভাব্য প্রশ্ন এবং উত্তর পর্ব, ঠিক আছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।